তো আমরা একটু কোশ্চেনটা জুম করে পড়ার চেষ্টা করি এখানে আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে। তো আমাদের একটা চিত্র দেয়া আছে, এটা একটা প্যারালোগ্রাম। তো দেখা যাচ্ছে এটা একটা বহুভুজ, এখানে অনেকগুলো বাহু আছে। তো এ বি সি ডি ই এরকম অনেকগুলো পয়েন্ট আমাদেরকে দেয়া আছে। তো আমাদেরকে কি বলছে, এটা একটা পঞ্চভুজ, এটা একটা পঞ্চভুজ এবং তার শীর্ষবিন্দু গুলো আছে a is equal to -12 10, b is equal to -4 -2, c is equal to 6 -8, is equal to t, 3 is equal to 6, 8 এবং শীর্ষবিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয়েছে। মানে আমরা আসলে অ্যান্টি ক্লকওয়াইজ এই জিনিসগুলা পয়েন্টগুলো একটা একটা বসাচ্ছি। এখান থেকে কোশ্চেন করছে এই চিত্রটার রেসপেক্ট, এটা একটা উদ্দীপক, তো এটা রেসপেক্টে বেশ একটা কোশ্চেন করা হয়েছে। স্পেশালি আমাদের 4টা কোশ্চেন করছে। তো কোশ্চেন গুলো আমরা একটু পড়ি। তো এটা বলছে ক নাম্বার কোশ্চেন বলছে আমাদের বি এবং ই বিন্দুর সংযোজক রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে। তো দুইটা জিনিস নির্ণয় করতে হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করছে এটা নির্ণয় করতে হবে। তো আমরা একটু রুবিক্সে দেখতেছি, এখানে নির্দেশনার মধ্যে আগে ঢালের মান জানতে চাওয়া হয়েছে, তারপর কোণের মান। আচ্ছা, তো আমরা ঢাল নির্ণয় করতে আমাদের এখানে ঢাল থেকে কোণটা বের করতে হবে। ওকে ফাইন, এটা কিভাবে করতে হবে আমরা দেখাচ্ছি। নাম্বার কোশ্চেনটা বলছে আমাদের এ বি সি ডি ই পঞ্চভুজটির ক্ষেত্রফল যদি 236 বর্গ একক হয় তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত। এর প্রসেসটা দেয়া আছে, তোমরা আসলে কিভাবে এই জিনিসটা স্টেপ বাই স্টেপ নির্ণয় করবা। ফার্স্টে ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। ফার্স্টে এটা করতে হবে, পঞ্চভুজের শীর্ষবিন্দুগুলোর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় সূত্র লিখতে হবে। তারপর টি এর ক্ষেত্রফল নির্ণয়, তারপর এরকম একটা রাশি তৈরি করে ডি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তার মানে এই প্রসেসে আগাইতে হবে তোমার, উপর থেকে নিচে এভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে একদম শেষ পর্যন্ত লাস্টে গিয়ে তুমি ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবা। গ নাম্বার কোয়েশ্চেন করছে এফ বিন্দুর স্থানাঙ্ক যদি -2,4 হলে আমাদের সুবিধা মতো একক নিয়ে এ বি সি এফ চতুর্ভুজটা আঁকো এবং তার প্রকৃতি নির্ণয় করো। কিন্তু চতুর্ভুজটা আঁকতে হবে এবং এটা আসলে প্রকৃতি কি, প্রকৃতি মানে তো হচ্ছে চতুর্ভুজটা আসলে দেখতে কিরকম, এটা কি আমাদের সামুদ্রিক নাকি বর্গ নাকি আয়তন নাকি রম্বস, এই জিনিসটা সম্পর্কে একটা ধারণা দিতে বলছে। চতুর্ভুজের অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে কোন টাইপের চতুর্ভুজ এটা, এই জিনিসটা তোমাদের কাছে এখানে জানতে চাওয়া হয়েছে। এটা হচ্ছে গ নাম্বার কোয়েশ্চেন। তো এখানে আমাদের কয়েকটা স্টেপ দেওয়া হয়েছে কিভাবে কিভাবে তোমরা করবা। ফার্স্টে এটার ক্ষেত্রে চতুর্ভুজটা আঁকতে হবে, তারপর বাহুর দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করবা, তারপর বাহু আর কর্ণের দৈর্ঘ্য গুলো নির্ণয় করে ওদের মধ্যে একটা তুলনা করবা, তারপর হচ্ছে আমাদের চতুর্ভুজটার একটা নামকরণ কি করবা, এটা আসলে কি ধরনের চতুর্ভুজ। ওকে ফাইন, তো এটা ছিল গ নাম্বার। ঘ নাম্বারে আসি। ঘ নাম্বার কোশ্চেনটা করছে পি ইজ ইকুয়াল টু যদি এইচ কমা কে হয় এবং কিউ ইজ ইকুয়াল টু কে কমা এইচ, দুইটা পয়েন্ট দেয়া আছে। এটা দুইটা পয়েন্ট, দুইটা মান দেয় নাই তোমাকে আপাতত। বলছে বিন্দু দুইটি যথাক্রমে এ বি এবং এ ই রেখার উপর অবস্থিত। তো আমরা একটু এ বি রেখার মধ্যে চলে যাই। এ বিটা কোথায় আসলে, এ বি হচ্ছে আমাদের এ থেকে, এইটা হচ্ছে এ বি, আরেকটা হচ্ছে এ ই, এই হচ্ছে আমাদের এইটা। এই দুইটা রেখার মধ্যে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে পি কিউ, ধরে নিচ্ছি আমাদের দুইটা বিন্দু আছে। তারপর বলছে আমাদের এই দুইটা বিন্দু এ বি এবং এই রেখা অবস্থিত এবং পিকিউ রেখা, পিকিউ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। আমি যদি একটা বিন্দু ধরে নিচ্ছি এখানে আছে, একটা বিন্দু এখানে আছে, দুইটা সরল, এখান দিয়ে একটা সরলরেখা আমি অঙ্কন করছি, আমাদেরকে বলছে ওই সরলরেখাটা আমাদের সমীকরণটা তোমরা খুঁজে বের করো এখান থেকে। তো আমরা সরলরেখার সমীকরণ খুঁজে বের করব, তার জন্য আমাদের একটা রুবিক্স দেওয়া আছে। কিভাবে করবা, তোমার এ বি এবং এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। ফার্স্টে যে দুইটা সরলরেখা দেওয়া আছে ওদের সমীকরণ নির্ণয় করবা। তারপর এ বি ও এই সরলরেখার সমীকরণ নির্ণয় করার পর আসলে ওখান থেকে পি এবং কিউ স্থানাঙ্ক নির্ণয় করবা। পিকিউ স্থানাঙ্ক তুমি পেয়ে গেলে তুমি ইজিলি পিকিউর সমীকরণটা বের করে ফেলতে পারবা। তো ওইগুলো কিভাবে করতে হবে আমরা একটা একটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমরা কোশ্চেনের সমাধানে চলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে ক নাম্বার, এটা বলছে বি ও ই বিন্দু সংযোজক সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তো বি বিন্দু এবং ই বিন্দু তোমার আসলে দেয়া আছে এবং আমাদের কোন একটা জিনিসের ফার্স্টে ঢাল বের করতে হবে। এখানে ঢাল বের করার ফর্মুলা হচ্ছে আমাদের এটা m ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2। তো ভাইয়া এখানে আসলে দেওয়া আছে, আমরা জানি এই কতগুলো লিখতেছি না, ওগুলো তোমরা একটু সাজায় গোছায় লিখে নিবা। ভাইয়া কিভাবে অঙ্কটা সলভ করবা তোমরা এই আইডিয়াটা দিয়ে দিচ্ছি। হুবহু কপি করাটা খুব একটা ভালো আইডিয়া না, এই জন্য চেষ্টা করবা আমাদের অ্যাসাইনমেন্টের সমাধানগুলো থেকে ধারণা নেয়ার, হুবহু কপি না করার। এখানে আমরা ভাইয়া সমাধানটা দিয়ে দিব, সমাধানের প্রসেসটা দেখিয়ে দিব শুধু। তোমরা এখান থেকে জাস্ট একটা ধারণা নিয়ে তোমরা নিজের মতো করে সলভ করার ট্রাই করবা, এটা আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো। তো কিভাবে করতে হবে, আমাদের ফার্স্টে আমাদের ঢাল বের করতে হবে। আমাদের রুবিক্স এর প্রথম ধাপটা ছিল ঢাল নির্ণয় করা। তো আমরা ঢালটা কিভাবে বের করি, দুইটা বিন্দু ঢাল বের করার সূত্র হচ্ছে আমাদের লবের, এটা হচ্ছে y এর পরিবর্তন ডিভাইড বাই x এর পরিবর্তন। y এর পরিবর্তন কি y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2। এখন অনেকে চাইলে ভাইয়া এটা y2 মাইনাস y1 করে আসছে, নিচেরটা x2 মাইনাস x1, সমস্যা নাই, তুমি ওগুলো লিখতে পারবে, সমস্যা নাই, তোমার আনসারটা সেম আসবে। তুমি যদি y2 মাইনাস y1 x2 মাইনাস x1 করো, আনসারটা লিটারালি কিন্তু সেমই আসবে। মোট কথা হচ্ছে আমাদের ঢাল হচ্ছে y এর পরিবর্তন ডিভাইড বাই x এর পরিবর্তন। তো y এর পরিবর্তন কত, যে দুইটা বিন্দু দেয়া আছে, একটা হচ্ছে বি আর ই, এই দুইটা বিন্দুর মধ্যে আমাদের যদি প্রত্যেকটা পয়েন্টে মান বসাই 8 মাইনাস -2 6 মাইনাস -4, তুমি দেখবা যে ঢালটা তুমি পেয়ে যাচ্ছ m ইজ ইকুয়াল
থিটা। দেখবে যে এখানে তুমি মানটা পাবে 1, দেখবে 8 প্লাস 2 এটা মান আসে 1 লিটারালি, 6 প্লাস 4 এটা মানও আসতেছে আমাদের 1। এটা আমাদের m এর মানটা আসতেছে আমাদের বাই ডিফল্ট 1। এই জিনিসটা m হচ্ছে আমাদের হচ্ছে 1 1 আসতেছে। তো এখানে আমাদের m ইজ ইকুয়াল টু tan থিটা যেটা আছে এই জায়গায় আমরা লিখতে পারি এটা হচ্ছে 1। তোমাকে এখানে বলছে এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে, মানে ভাই আমার থিটার মানটা জানতে চাইছে। তো থিটার মান আমি কিভাবে বের করব? থিটার মান বের করার জন্য থিটাটাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিবা। তো থিটা মান আসতেছে আমাদের tan ইনভার্স 1। tan ইনভার্স 1 এটা তুমি যদি ক্যালকুলেটর টাইপ করে দেখো দেখবে যে আনসারটা আসতেছে 45 ডিগ্রি। তো তার মানে এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি পরিমাণ কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে প্রথম কোশ্চেন বা ক নম্বর কোশ্চেনের সমাধান। এবার আমরা খ নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। দেখি ওখানে আমাদের থেকে কি জানতে চাওয়া হয়েছে। তো খ নাম্বার কোশ্চেনটা বলছে তোমার এ বি সি ডি ই একটা পঞ্চভুজ দেয়া আছে, একটা যে পঞ্চভুজটা দেয়া ছিল ওটার ক্ষেত্রফলটা তোমাকে ওরা দিয়েই দিচ্ছে। ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের 236 বর্গ একক। এখান থেকে তোমাকে একটা ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো ডি বিন্দুটা কিন্তু তোমাকে দেয়া নাই। তবে এই দেখো তুমি ডি বিন্দু যেটা আছে ডি বিন্দু হচ্ছে t,3। এখানে টি এর মানটা তো আননোন, টি এর মানটা তো তোমাকে বলে দেয় না। এই দেখো এখানে ডি বিন্দুটা t,3, এই টিটা তোমাকে বলা দেয় নাই। তোমার থেকে যেভাবে হোক এই টি এর মানটা বের করে আনতে হবে। তো এই জন্য তোমাকে এখানে বলছে ডি বিন্দুটার পারফেক্টলি স্থানাঙ্কটা নির্ণয় করতে। স্থানাঙ্কটা নির্ণয় করার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে ক্ষেত্রফলটার যত একটা সূত্র এখানে ক্ষেত্রফলটার মান দিয়ে দিয়েছে, আমাদের ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করতে হবে। পঞ্চভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি? পঞ্চভুজের ক্ষেত্রফল বের করার একটা আমাদের খুব সুন্দর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে নির্ণায়কের মাধ্যমে। আমরা চাই নির্ণায়কের সহায়তায় আমরা আসলে পঞ্চভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের হাফ ইন্টু, তুমি প্রত্যেকটা বিন্দুর মান এখানে একটা একটা স্টেপ বাই স্টেপ বসাবা। আমি পঞ্চভুজের ক্ষেত্রফল একটু ডিটেইলস দেখাচ্ছি। ফার্স্ট কি করবে, একটা নির্ণায়ক একটা ডিটারমিন নিবা, হচ্ছে প্রত্যেকটা বিন্দু বসাবা অ্যান্টি ক্লকওয়াইজ, প্রত্যেকটা বিন্দু এইভাবে আস্তে আস্তে বসাবা। একটা হচ্ছে -10, আরেকটা হচ্ছে -4, -2, এভাবে একটা একটা বিন্দু বসাবা, -4, -2। তারপর আরেকটা বিন্দু বসাবা, পরের আরেকটা বিন্দু হচ্ছে 6, -8, 6, -8, এভাবে কন্টিনিউয়াসলি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ঘুরে একটা একটা বিন্দু যদি আমি বসাই। আরেকটা বিন্দু হচ্ছে আমাদের T3, একটা বিন্দু হচ্ছে আমাদের 6, 8, এবং আরেকটা বিন্দু হচ্ছে আমাদের সেটা হচ্ছে -2, -10। এভাবে আমরা কন্টিনিউয়াসলি একটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ঘুরে একটা একটা বিন্দু আমরা বসাবো, তারপর একটা নির্ণায়ক প্যাটার্ন এভাবে লিখবো। এবার এই নির্ণায়কটার মান আমরা কিভাবে বের করি? সরি, এটা হচ্ছে -12 হবে। এটা আমাদের এই বিন্দুটা আবার রিপিট করবে, -12, 10টা আবার এখানে রিপিট করবে, -12, 10। তো এখন নির্ণায়কের মানটা বের করার নিয়মটা আমি একটু দেখাই। আমরা ফার্স্টে কিভাবে গুণ করতে থাকি, আর আসলে ক্রস গুণ করতে থাকি, মানে এদিক বরাবর গুণ করবো, এদিক বরাবর গুণ করে মানগুলোকে পজিটিভলি লিখবো। এভাবে -4 ইন্টু -8, তারপর 6 ইন্টু 3, এভাবে আর আমরা গুণ করতে থাকি। গুণ করে করে একটা একটা মান বসাই। এটা 3 ইন্টু 8, 6 ইন্টু 10, এভাবে আস্তে আস্তে আমরা একটা একটা গুণ করতে থাকি। গুণ করে আমরা আসলে এখানে মানগুলো আস্তে আস্তে বসাচ্ছি। তারপর হচ্ছে আমরা যখন বিপরীত দিক থেকে গুণ করব, আমরা যখন ইনভার্স থেকে মানে এদিক থেকে গুণ করবো, 10 থেকে 10 -4, আমরা আর গুণ যখন এভাবে করবো তখন একটা সামনে মাইনাস দিতে হয়। তখন দেখবে আগে থেকে সবগুলো আর গুণের ক্ষেত্রে এটা আসলে নেগেটিভ হবে। তো এটা হচ্ছে -2, 6, তো এটা আসলে সামনে আরেকটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসের প্লাস, 2 ইন্টু 6, এটা মান আসতেছে 12। তো এটা এইগুলো সবগুলো আমরা সামনে একটা নেগেটিভ সাইন দ্বারা গুণ করে করে লিখতে থাকবো কন্টিনিউয়াসলি। তারপর এটা হচ্ছে আমাদের 80, এখানে একটা মাইনাস আছে, তাহলে আরেকটা মাইনাস দ্বারা গুণ করলে এটা হবে আমাদের অনলি 80। তারপর এখানে আসতেছে 3 আর 6, 3 আর 6 গুণ করলে 18 আসে, বাট আমাদের সামনে একটা মাইনাস দ্বারা গুণ করতে হবে পিঙ্ক কালার গুলোকে, ওটা হবে -18, -18। 18 টু -12, এটা আসলে আমাদের 96 আসতেছে। তো -96 আমরা আরেকটা মাইনাস দ্বারা গুণ করবো যেটা পিঙ্ক কালারে, তো এটা আসতেছে শুধু 96। তো এইভাবে আমরা কন্টিনিউয়াসলি গুণ করে মানগুলো বসাবো। এটা হচ্ছে আমাদের আড়াআড়ি গুণ বলি আর কি, ডিটারমিন। আসলে আমাদের নির্ণায়কের মান আমরা সাধারণত এভাবে বের করি। এভাবে বের করার পর তোমার কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। এখন জাস্ট সিম্পলি বাকি কাজটা খুবই সোজা, তুমি জাস্ট যদি ক্যালকুলেশন করো 264 60 ইজ ইকুয়াল টু 236, এখান থেকে 2 এর আমি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলে এটা আসছে 472, এবং এখানে আসতেছে এখানে 16t ইজ ইকুয়াল টু 264। আমি 264টাকে ওই পাশে পাঠিয়ে দিলে এটা বিয়োগ হয়ে যাবে, এটা 208 হয়ে যাচ্ছে, এবং t এর মান আসতেছে শুধুমাত্র 13। তার মানে আমাদের স্থানাঙ্ক ডি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমাদের t এর মানটা পেয়ে গেছি, ওটা হচ্ছে আমাদের 13.3। তো এইভাবে আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। তো আসলে এটা তোমরা বুঝতে পারছো, একটু চেষ্টা করবা, দেখবে যে এটা খুব বেশি কঠিন না, তোমরা সহজভাবে এটা মান বের করে ফেলতে পারবা। তো আমরা পরবর্তী কোশ্চেনের মধ্যে চলে যাচ্ছি। দেখি পরবর্তী কোশ্চেন আমাদের থেকে কি জানতে চাওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের এটা হচ্ছে গ। এখানে বলছে আমাদের এফ বিন্দুর স্থানাঙ্ক যদি -2,4 হলে তোমার সুবিধা মতো এককে এ বি সি এফ চতুর্ভুজটা আঁকো এবং এটার প্রকৃতি নির্ণয় করতে বলছে।
তো তার মানে এই ক্ষেত্রে আমাদের প্রথম ধাপ হচ্ছে চতুর্ভুজটা তোমার থেকে একটু আঁকতে হবে। তো তুমি যদি চতুর্ভুজটা আঁকো, এটার চেনাটা আসবে এরকম, তোমার থেকে আগে ফার্স্ট চতুর্ভুজটা এঁকে নিতে হবে। এখানে ভাই একটা কাজ করি, ভাই আসলে তোমাদের জন্য এখানে চতুর্ভুজটা এখানে ফর্ম করা নাই, চতুর্ভুজটা একটু আমি একটু এঁকে দিই তোমাদেরকে। ওকে, তোমরা গ্রাফ পেপারের সহায়তায় এরকম পাশে একটা এরকম চিত্র এঁকে নিবা। তো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, এটা অবভিয়াসলি গ্রাফ পেপারে করতে হবে। খাতায় ভাইয়া যেভাবে করছি এভাবে করিও না, এভাবে করলে আসলে স্যার নাম্বার দিবে না, যেহেতু এটা গ্রাফের টপিক, স্থানাঙ্ক জ্যামিতির একটা টপিক। স্থানাঙ্ক জ্যামিতির প্রত্যেকটা জায়গায় আমাদের গ্রাফ ড্র করা লাগে। তো এইভাবে তোমরা একটু গ্রাফটা একটু প্লট করে নিও পাশে এরকম সুন্দর করে, এবং এখানে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এভাবে তারপর প্রত্যেকটা বিন্দু বসাবা, বিন্দুগুলো যোগ করলে এরকম একটা চতুর্ভুজ টাইপের পাবা। চতুর্ভুজটা আসলে কি চতুর্ভুজ আমরা এখন এখনো জানি না, এটা এখন উদ্ধার করার পালা। তো আমরা কি করব, আমাদের থেকে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখান থেকে জানতে হবে। আমরা প্রত্যেকটা চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে পারলে আমরা মোটামুটি একটা আইডিয়া করে ফেলতে পারবো এটা আসলে কিসের চতুর্ভুজ আর কি। তো আমাদের বাহুর দৈর্ঘ্য, আমি ফার্স্টে এবি বাহুর দৈর্ঘ্যটা বের করি। আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র জানি, এটা হচ্ছে √2 আমাদের ভুজদ্বয়ের পরিবর্তন, ভুজদ্বয়ের পরিবর্তনের স্কোয়ার প্লাস পরিধয়ের পরিবর্তনের স্কোয়ার, মানে আমাদের √2 x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 স্কোয়ার। এভাবে আমরা সাধারণত দুইটা দুইটা বিন্দু জানা থাকলে ওদের দূরত্বটা বের করি। তো এই সূত্রটা ভাই ডাইরেক্ট ইউজ করছি, ওটা তোমরা চাইলে একটু লিখে দিতে পারো, আমরা জানি সূত্র হচ্ছে এটা, ওটা তোমাদের বইয়ে আছে। তো √2 -12 + 4 হোল স্কোয়ার প্লাস 10 + 2 হোল স্কোয়ার, এই সূত্র ইউজ করলে আমাদের এবি বাহুর দৈর্ঘ্যটা আসতেছে 14.42। সিমিলারলি যে বাহুর দৈর্ঘ্যটা আসতেছে আমাদের 11.63, এরকম একটা মান আসতেছে। সিএফ বাহুর দৈর্ঘ্যটা আমি যদি সিমিলারলি বের করি, এটা আসতেছে 14.42, এফ বাহুর দৈর্ঘ্য আসতেছে 11.66, এবং কর্ণর দৈর্ঘ্য আমি যদি এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করা শেষ, তুমি যদি একটু খেয়াল করো, এবি বাহুর দৈর্ঘ্য এবং সিএফ বাহুর দৈর্ঘ্যটা সমান, আবার বিসি বাহুর দৈর্ঘ্যটা এবং আমাদের এফ বাহুর দৈর্ঘ্যটা সমান। তো দুইটা বাহুর বিপরীত বাহুগুলো সমান দেখতেছি আমরা, মানে আমাদের যদি এটা বর্গ হইতো তাহলে কিন্তু এটার প্রত্যেকটা বাহু সমান হইতো, রম্বস হইলেও দেখতাম যে এই চতুর্ভুজটার প্রত্যেকটা বাহু সমান হইতো। এখানে দেখতেছে প্রত্যেকটা বাহু সমান না, দুইটা দুইটা বাহু সমান এবং বিপরীত বাহুগুলাই সমান। তো এখানে এবি এবি সমান কিন্তু আবার সিএফ, এবি আর সিএফ কিন্তু এবি আর সিএফ পরস্পর কিন্তু বিপরীত বাহু। তার মানে বিপরীত বাহুগুলো সমান। এটা আসলে কি হইতে পারে, বা এটা হইতে পারে আয়ত, আবার হইতে পারে এটা সামন্তরিক। তো এখন এই দুইটার মধ্যে পার্থক্য কেমনে করবো, বা আয়ত নাকি সামন্তরিক, এটা বুঝতে পারবা তুমি তাদের কর্ণ থেকে। যদি আমাদের আয়ত হয়ে থাকে তাহলে দেখবো যে এদের কর্ণের দৈর্ঘ্য যেগুলো আছে এটা সমান হচ্ছে। যদি সামুদ্রিক হয়ে থাকে তো দেখবা যে এটা কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে না। তাহলে আমি এ বি সিএফ যে চতুর্ভুজটা আছে ওটার কর্ণের দৈর্ঘ্য গুলো বের করি। প্রথম কর্ণ হচ্ছে আমাদের এসি, আমি যদি এসি কর্ণটার দৈর্ঘ্য বের করি, এসি কর্ণটার দৈর্ঘ্য আসতেছে এটা √2 -18 - 6 হোল স্কোয়ার প্লাস 10 + 8 হোল স্কোয়ার, এটা মানটা আসছে 25.45। আবার বিএফ এর যে কর্ণটা আছে, বি থেকে এফ পর্যন্ত যে কর্ণটা অঙ্কন করা যায়, এটার দৈর্ঘ্য আসতেছে প্রায় 6.32। এবার দেখো দুইটা কর্ণের দৈর্ঘ্য কি ভাই সমান আসছে? আসছে না। তো তার মানে এটা অবভিয়াসলি আয়ত হবে না, তার মানে এই এ বি সি এফ আমাদের যে চতুর্ভুজটা দেওয়া আছে এটা হবে একটা সামন্তরিক। তো কেমনে বুঝছি? তার কারণ হচ্ছে এখানে আমাদের বিপরীত বাহুগুলো সমান। এখানে এ বি সমান হচ্ছে আসলে কি, এ বি সমান হচ্ছে বিসি, এবি আর বিসি পরস্পর সমান হচ্ছে, সরি এবি আর সিএফ পরস্পর সমান হচ্ছে, বিপরীত বাহুগুলো সমান এবি সিএফ, এবং আরো একটা বিপরীত বাহু আছে সেটা হচ্ছে আমাদের বিসি বিসি, এবং আরেকটা বিপরীত বাহু হচ্ছে তার বিপরীত বাহু হচ্ছে এফ। এই দুইটা বাহু পরস্পর সমান হচ্ছে, এবং কিন্তু তাদের কর্ণ যেটা আছে কর্ণটা পরস্পর সমান হচ্ছে না। কর্ণ কারা? কর্ণ হচ্ছে আমাদের একটা কর্ণ হচ্ছে এখানে এসি, এসি কর্ণটা, এসি কর্ণটা, আমাদের আরেকটা কর্ণ আছে সেটা হচ্ছে বিএফ। এই কর্ণগুলো যেটা পরস্পর সমান হচ্ছে না, বিএফ কর্ণ এগুলো পরস্পর সমান হচ্ছে না, তো তার মানে এখান থেকে আমরা সরাসরি সিদ্ধান্ত নিতে পারি এবি সিএফ যেটা আছে ওটা হচ্ছে আমাদের একটা সামুদ্রিক। এইখান থেকে আমরা এই সিদ্ধান্তটা নিচ্ছি। ওকে ফাইন, তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। তো আমরা পরবর্তী কোশ্চেনের সমাধানে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের গ নাম্বার কোশ্চেন। আমি হচ্ছে গ নাম্বার কোশ্চেনটার সমাধানটা একটু দেখাই। তো এটা ছিল আমাদের ঘ নাম্বার কোশ্চেনের সমাধান। এবার গ নাম্বার কোশ্চেনটা বলছে, গ নাম্বার কোশ্চেনটা বলছে পি ইজ ইকুয়াল টু এইচ কমা কে এবং কিউ ইজ ইকুয়াল টু কে কমা এইচ, দুইটা পয়েন্ট দেওয়া আছে পি কিউ, এবং এটা হচ্ছে এ বি এবং এই সরলরেখার উপর অবস্থিত। আমাদের পি কিউ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো আমরা এটা একটু বের করি। আমাদের ফার্স্টে যেটা বলে দিচ্ছে এ বি সরলরেখার সমীকরণ, এটা বের করার সূত্র হচ্ছে y - y1 ডিভাইড বাই y1 - y2, আবার x - x1 ডিভাইড বাই x1 - x2। এই সূত্র আমরা ইউজ করতে পারি। এখান থেকে আমি যদি সবগুলোর মান বসাই, x - 10 ডিভাইড বাই 10 প্লাস 2, আবার x + 10 ডিভাইড বাই -12 প্লাস 4, এই সূত্রটা ইউজ করলাম। এবং এখানে যদি আমি সূত্রগুলোর মানগুলো বসিয়ে দিই তো তুমি আসলে এ বি সরলরেখার সমীকরণটা এখানে পেয়ে যাবে। আবার সিমিলারলি তোমাকে থেকে এখানে এ বি সরলরেখাটার উপর যে বিন্দুটা অবস্থিত এটা হচ্ছে পি বিন্দু, পি বিন্দুটা দিয়ে আমি এই সরলরেখার সমীকরণটাকে চাইলে সিদ্ধ করাতে পারি। তো সিদ্ধ করিয়ে দিলাম।
এটা আমাদের পি, এটা আসতেছে -2k যেগুলো 3h + 16, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এবার আমাদের এই সরলরেখার সমীকরণটা একটু বের করা লাগবে, কারণ আমাদের রুবিকসে বলা ছিল এটা আমাদের এবি এবং এই সরলরেখার সমীকরণ আগে বের করে নিতে বলছে। যদি বের করি সূত্র সেম, y - y1 ডিভাইডেড বাই, এটা ডিভাইড বাই সাইন, ডিভাইড বাই y1 - y2, আবার x - x1 ডিভাইডেড বাই x1 - x2। তো এখানে যদি আমি মানগুলো বসাই, y - 10 ডিভাইডেড বাই 10 - 8, এটা হচ্ছে x + 12 ডিভাইড বাই -12 - 6। এখানে x1 এবং y1 যে বিন্দুগুলো আছে ওটা বসাই দিলাম। এখন যদি আমি এখান থেকে সরলরেখার সমীকরণটা পাচ্ছি, -9y = আমাদের x - 78, এবং এটার উপর আমাদের কিউ বিন্দুটা কিন্তু আসলে এই সরলরেখার উপরেই অবস্থিত। তো এটা আসলে কিউ বিন্দুটা দিয়ে এই সরলরেখাকে সিদ্ধ করানো যাবে। তো সিদ্ধ করিয়ে দিলাম, এটা আসছে -9s = k - 78। তো k এর মান আসছে -9s + 78, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তো এখন 1 ও 2 সমাধান করে তোমার থেকে আসলে আমার এখানে পি, এখানে কে এবং এইচ এর মানটা বের করতে হবে। কে এবং এইচ এর মান বের করতে পারলে আসলে বিন্দু দুইটা পেয়ে যাবা। তো দুইটা সমীকরণ সমাধান করার জন্য আমি আসলে কি করলাম, 1 + 1 * 1 নম্বর সমীকরণকে সাথে আমি 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে এর সাথে যোগ করছি। যোগ করলে এখানে এইচ এর মান আমাদের পেয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 172 ডিভাইড বাই 15। আবার দেখো, আমি যদি এখানে 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা এবং ওটার সাথে যদি 2 নম্বর সমীকরণটা যোগ করি, আমি আবার কে এর মানটা পেয়ে যাব, ওটা মান আসছে 126.5। এবার পি কিউ যে দুইটা বিন্দু ছিল, আমাদের পি কিউ বিন্দুটা ছিল এইচ, কে, তো এইচ এর মান বসালাম, এইচ হচ্ছে এটা 172 ডিভাইড বাই 15, যেটা আমি কিছু আগে বের করছি। আমাদের পি এর কে এর মানটা পাচ্ছি এটা -126 ডিভাইড বাই 9। আবার কিউ যে বিন্দুটা আছে ওটা হচ্ছে তার উল্টাটা, এটা কে এইচ। তো কে এইচ এর মানটা হচ্ছে যে এটাকে আগে লেখো -126 ডিভাইড বাই 5, কমা আসলে 172 ডিভাইড বাই 15, জাস্ট মানটা বসালাম। তো এখন দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ তো আমরা নির্ণয় করতে পারি। তুমি দুইটা বিন্দু জানা থাকে তোমার থেকে, তাহলে ওই সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র হবে y - y1 ডিভাইডেড বাই y1 - y2 = x - x1 ডিভাইডেড বাই x1 - x2। এই দুইটা বিন্দু আমি জানি, তো জাস্ট এই বিন্দুগুলো আমি বসিয়ে দিই। বিন্দু জানা থাকলে সরলরেখার সমীকরণ ইজিলি বসানো যায়, বের করা যায়। তো এটা তুমি সবগুলো মান ইনপুট করে দিলে তোমার মানটা আসবে এটা হচ্ছে 15y = -15x -206। তো তোমাকে পি কিউ বিন্দুগামী আসলে একটা সরলরেখার সমীকরণ বের করতে বলছে, বের সমীকরণটা হচ্ছে আমাদের এইটা। তো আশা করি অ্যাসাইনমেন্টের সমাধান তোমরা সবাই বুঝতে পারছো। তো তোমরা এখান থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করবা। ধারণা নিয়ে তোমরা দেওয়া আছে আমরা জানি, এগুলো একটু সুন্দর করে সাজায় লিখলে আশা করি তোমাদের সর্বোচ্চ নাম্বার পাইতে কেউ আটকাতে পারবে না। তো এখানে এটা বলে আমরা আমাদের আজকে অ্যাসাইনমেন্টটা শেষ করতেছি। তো অ্যাসাইনমেন্ট শেষ করার আগে তোমরা যারা এখনো ইংলিশ অ্যাপস চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিবা, যাতে তোমরা সবগুলো অ্যাসাইনমেন্টের সমাধান সবার আগে পেয়ে যেতে পারো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।